৭৭ লাখ মানুষকে দ্বিতীয় ডোজের করোনা টিকা দেওয়া হবে আজ। লক্ষ্যমাত্রা পূরণে প্রস্তুত স্বাস্থ্য অধিদপ্তর। নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের আতঙ্ক কাটছে না, দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি। পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনা, ব্যালেন্স ট্যাঙ্কে পানি ঢুকে ধারণা ফায়ার সার্ভিসের তদন্তে কমিটি। আগামী বছর থেকে মাদ্রাসায় যুক্ত হচ্ছে কারিগরি শিক্ষা কোর্স, ধাপে ধাপে চালু হবে 1000 মাদ্রাসায়। পাইলটদের বেতন নিয়ে সংকটে বিমানের আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাবের শঙ্কা, দ্রুত সমাধানের তাগিদ। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি ফারহানা আলম এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ টিকাদান কর্মসূচিতে ৭৭ লাখ মানুষকে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে আজ। সকাল ৯টা থেকে দেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের অস্থায়ী টিকা কেন্দ্রে দেওয়া হবে এই টিকা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর ৮০,৯৩,২৩৬ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। এই কর্মসূচিতে প্রায় ৩ কোটি মানুষ ২ ডোজ টিকার আওতায় আসবে। এর মাধ্যমে দেশের ১৭% মানুষ ২ ডোজ টিকা পাবেন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক জানান, টিকা দেওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে দেশের সব জেলায় টিকা পাঠানো হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনায় আরো 7 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 3 এবং নারী 4। এ নিয়ে মোট প্রাণহানি হল ২৭,৮৪১ জনের। ৮৩৩টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৯,৯৫১ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩০৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.৫৩%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫,৬৮,৫৬৩ জনে। সুস্থ হয়েছেন আরো ২৮৮ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫,৩২,৪৬৮ জন। দেশের কোথাও এখনো করোনার উচ্চ সংক্রমণ নেই। টানা ৩৮ দিন শনাক্তের হার ৫-এর নিচে। ২০ জেলায় শনাক্তের হার 0% কম। গত ৭ দিনে মৃত্যু কমেছে প্রায় ২০%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখনই আত্মতুষ্টি নয়, থাকতে হবে সতর্ক। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছে ২৭,০০০-এর বেশি মানুষ, শনাক্ত ছাড়িয়েছে ১৫ লাখ। জুলাই আগস্টে সবচেয়ে ভয়াবহ সময় পার করেছে দেশ। দিনে শনাক্ত ৮,০০০ আর মারা গেছে ২০০-র বেশি। প্রতিটি জেলায় ছড়িয়ে পড়ে করোনার উচ্চ সংক্রমণ। অনেক জেলায় শনাক্তের হার ছিল ৫০-এর বেশি। দেশে গত ১ মাসের বেশি সময় ধরেই শনাক্তের হার ৫-এর কম। গত ১ সপ্তাহে ২১ জেলায় শনাক্ত ১%-ও কম, আর ২০ জেলায় তা 0%-এর মধ্যে। কমেছে মৃত্যুও। ঢাকা, চট্টগ্রাম বাদে বেশিরভাগ বিভাগই প্রায় মৃত্যুশূন্য থাকছে প্রতিদিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে টানা ২ সপ্তাহ শনাক্তের হার ৫-এর নিচে থাকলে তাকে স্বস্তিদায়ক পর্যায়ে ধরা হয়। ৬০০তম দিনে আমাদের স্বস্তির নিঃশ্বাস ফেলার এখনো সময় হয়নি। করোনা যাতে না হয় আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, কমপক্ষে মাস্ক পরবো আর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবো, নাকে, চোখে, মুখে হাত দেবো না। এদিকে রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে সংক্রমণ। প্রতিবেশী রাষ্ট্র ভারতেও বেড়েছে শনাক্ত ও মৃত্যু। ফলে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ, সিডিসি। এটি এক ধরনের আমাদের মাঝে আত্মতুষ্টি এনে দিয়েছে, যেটি আমি মনে করি অনেক ক্ষেত্রে আত্মঘাতী হতে পারে। তার কারণ হলো, এখন তো করোনা সংক্রমণ থেকে আমরা ১০০% মুক্ত হইনি, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত যে জনগোষ্ঠী শতকরা ৭০ থেকে ৮০% মানুষকে আমরা টিকা দিয়ে দিতে চাই, দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে চাই, সেটি কিন্তু আমরা এখনো অর্জন করিনি। কাজেই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। দেশে এখন সর্বোচ্চ শনাক্তের হার পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে 7%-এর বেশি, আর বাকি ৬২ জেলায় শনাক্তের হার ৫-এর নিচে। সবচেয়ে কম শনাক্ত হবিগঞ্জ ও সুনামগঞ্জে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন নোয়াখালী চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তরা। তবে আতঙ্ক যেন কাটছেই না। শত বছরের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি সব ধর্ম বর্ণের মানুষের। শত বছরের পুরনো চৌমুহনী শ্রী শ্রী রামচন্দ্রদেবের সমাধি আশ্রম সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট এটি। দেশের বিভিন্ন জেলার পর্যটক আসতেন সৌন্দর্যমণ্ডিত এই আশ্রম দেখতে। গত 15 অক্টোবর দুর্বৃত্তের হামলায় বিধ্বস্ত ঐতিহ্যবাহী এই আশ্রম। শুধু এই আশ্রম নয়, ভাঙচুর চালানো হয়েছে ঐতিহ্যবাহী রাধা মাধব জিওর মন্দির, ইস্কন মন্দির সহ 8টি মন্দির, বিভিন্ন পূজা মণ্ডপ, দোকানপাট ও বাড়িঘরে। হামলার আতঙ্ক এখনও কাটেনি ক্ষতিগ্রস্তদের। যে ঘটনা ঘটে গিয়েছে এর কারণে আমাদের মা বোনরা বাড়ি থেকে বাসা থেকে বের হতে চাচ্ছে না ভয়ে। তো এখন এই মুহূর্তে আমাদের প্রতিবেশী মুসলমান ভাইরা আমাদেরকে সহযোগিতা করতেছে। আমাদের মনে যে এটা হৃদয় হয়েছে, নষ্ট হয়েছে, এটা তো আর দিতে পারবে না। এটাকে ক্ষতস্থানটা পূর্ণ করতে হলে কিছু আপনার সবার সহযোগিতা প্রয়োজন। স্থানীয়রা বলছেন, যে যার অবস্থানে থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। শত বছরের সম্প্রীতি রক্ষায় কাজ করছেন সবাই। এই চৌমুহনীর ঐতিহ্য হত্যাকাণ্ডের নয়, এই চৌমুহনীর ঐতিহ্য হচ্ছে সাম্প্রদায়িক বাংলাদেশ। প্রত্যেকটা উৎসবে যেন আমরা একজনকে কাঁধে রেখে আরেকজন চলাফেরা করতে পারি। জেলা পুলিশ সুপার জানান, সাম্প্রদায়িক হামলার পরিকল্পনাকারী ও ইন্ধনদাতা সহ সবাইকে আইনের আওতায় আনার কাজ করছে প্রশাসন। প্রকৃত অপরাধীদের আমরা গ্রেপ্তার করলে কিন্তু তাদের আশার সঞ্চার হবে। আমরা কিন্তু প্রত্যেক দিনই তাদের সঙ্গে কথা বলছি, সুবিধা অসুবিধা জিজ্ঞাসা করছি, আমরা যতটুকু পারছি আমরা তাদেরকে সহযোগিতা করছি। এখন আমরা স্থানীয় জনগণকে নিয়ে, প্রশাসনকে নিয়ে, পুলিশ সহ আমরা তাদেরকে সামাজিকভাবে সামাজিক সুরক্ষার বলয়ে নিয়ে আসবো। দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিএনপি দেশের সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, নির্বাচন সামনে রেখে পুজো উপলক্ষে যারা বিশৃঙ্খলার চেষ্টা করেছে তাদের থলের বেলা বের হয়ে আসছে, তাদের বিচার হবেই, কেউ রেহাই পাবে না। সকালে রাজধানীতে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। করোনা পরিস্থিতিতে শিল্প ও বাণিজ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার বিষয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির আলোচনা সভা। পরিবেশ সৃষ্টি করার পলিসি এবং এতে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতাদের বক্তব্যে উঠে আসে উন্নয়নের নানা দিক। আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে দেশের শিল্প ও বাণিজ্য বিকাশের জন্য যোগাযোগ অবকাঠামো উন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী বছরের মধ্যে পদ্মা সেতু সহ বেশ কটি মেগা প্রকল্প উদ্বোধনের কথা জানান। এ সময় সাম্প্রদায়িক সহিংসতায় পৃষ্ঠপোষকতার জন্য আবারও বিএনপিকে সরাসরি দায়ী করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়ে এরা আজকে দেশে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি পায় তারা করছে। এই সাম্প্রদায়িক অপশক্তির নির্বাচযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। সাম্প্রদায়িক হামলার পরিণতির বিষয়ে সতর্ক করে বিচারের হুঁশিয়ারিও দেন তিনি। শেখ হাসিনা কঠোর অবস্থানে, এদের বিচার হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এতগুলো পূজা মণ্ডপে হামলা চালিয়েছে, হিন্দুদের ঘর বাড়িতে হামলা করেছে, এদের রেহাই দেওয়া। এ সময় হামলা ষড়যন্ত্রে জড়িতদের প্রতিরোধে ব্যবসায়ী সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রতিরোধ করার জন্য শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে মাঠ খালি করতে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংস ঘটনা ঘটাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের পর নির্যাতন করে জবানবন্দি নেওয়া হচ্ছে বলেও দাবি করেন বিএনপির মহাসচিব। বুধবার সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
মিথ্যাচারের মাধ্যমে। আপনারা লক্ষ্য করে সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলা সহ সমসাময়িক বেশ কিছু ইস্যু নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। প্রত্যেকটি ঘটনার পেছনে সরকারি দলের ইন্ধনটা সবচেয়ে বড়। সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ক্ষমতায় থাকার নীলনকশা বাস্তবায়ন করছে সরকার। সাম্প্রদায়িক হামলার ঘটনায় দেশের বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত বিএনপি জামাতের 146 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। এই মামলাগুলো করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে বিএনপিকে আপনার হয়রানি করা, তাদেরকে রাজনীতি থেকে দূরে সরার চেষ্টা করা, এবং যেহেতু তারা আসন্ন নির্বাচন তারা করতে চায়, সেই নির্বাচনের পূর্বেই যেন বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ থেকে একদম সরিয়ে দেওয়া যায় মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে বিভিন্নভাবে। এই জন্য এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এ সময় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক, দেশে আর একতরফা নির্বাচন হতে দেয়া হবে না। আমরা এই সরকারের পতন, এই সরকার যেতে হবে, এবং যাওয়ার পরে পদত্যাগ করে চলে যাওয়ার পরে একটা নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন হতে হবে। দ্যাটস অল, ফাইনাল। এদিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, বিএনপির মিছিল সমাবেশে পুলিশ হামলা চালিয়ে উল্টো নেতাকর্মীদের নামে একের পর এক মামলা দিচ্ছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটে নোঙর করার পরপরই দুর্ঘটনার মুখে পড়ে রোরো ফেরি আমানত শাহ। এতে পানি ঢুকতে শুরু করে মাঝ নদীতেই, জানাচ্ছেন কাভার্ড ভ্যানের চালকেরা। এদিকে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, লিকেজের কারণেই অতিরিক্ত পানি ঢুকে নদীতে কাত হয়ে যায় ফেরিটি। বুধবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ১৭টি ট্রাক নিয়ে দুর্ঘটনার মুখে পড়ে রোরো ফেরি আমানত শাহ। গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসার পর মাঝ পদ্মায় পানি ঢুকতে শুরু করে। এরপর পাটুরিয়ার ঘাটে নোঙর করতে না করতেই কাত হয়ে যায় ফেরিটি। স্রোতে ভেসে যায় অন্তত 4টি কাভার্ড ভ্যান। তার মাঝপথে দেখছি হালকা হালকা পানি, তা অনেক সময় স্রোতে পানি আসে ফেরি পরে, এটা অনুভব করা যায়নি। আমাদের মোটরসাইকেল মাঝখানে ছিলাম, আমরা সাইডে বেরোতে গেছিলাম, কিন্তু কায়দোয়াতে মোটরসাইকেল স্লিপ করে ট্রাকের তলে চলে গেছে। আমরা দুজন গাড়ির ভিতরে বসেছিলাম, বসে থাকার পর আমার ডান দিকে আসতে গাড়ি পানি আমি কিছু পানি আসলে কোথা থেকে, এবার পরক্ষণে দেখি যে গাড়ি আস্তে আস্তে কাজ হয়ে যাচ্ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে আসে ফায়ার সার্ভিস সহ অন্যান্য সংস্থা। পরে ফায়ার সার্ভিস জানায়, ভারসাম্য রক্ষার জন্য ফেরির নিচের অংশে থাকা ব্যালেন্স ট্যাঙ্কে পানি ঢুকে যাওয়ায় কাত হয়েছে ফেরিটি। আমরা অনুমান করি যে এটার যে ব্যালেন্স ট্যাঙ্ক আছে, এই ফেরির নিচের অংশে ব্যালেন্স ট্যাঙ্ক থাকে অসংখ্য, এই ব্যালেন্স ট্যাঙ্কের কোনো অংশ লিকেজ হয়ে পানি ঢুকতে পারে এবং সে ভারসাম্য হারিয়ে বাম পাশে কাত হয়ে পড়ে যেতে পারে। এদিকে দুর্ঘটনার কারণ জানতে 7 সদস্যের কমিটি করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। আর বিআইডব্লিউটিসির চেয়ারম্যান জানিয়েছেন, 2 বছর আগেই মেয়াদ ফুরিয়েছে ফেরিটির। ইঞ্জিনের সাথে যখন ডকেটে তোলে, এটা একবার পুরা বডিটা উঠে, ওইখানে কোনো অসুবিধা দেখতে পায়নি তারা। অ্যাক্সিডেন্ট তো জুলাই হতে পারে, এটা পুরানো ফেরি মেরামত করার পরে অ্যাক্সিডেন্ট হতে পারে, তবে এটা অনাকাঙ্ক্ষিত, আমরা দুঃখিত। চলতি বছর 1 জুন মেরামত শেষে যানবাহন পারাপারের জন্য নদীতে নামানো হয় রোরো ফেরি আমানত শাহকে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মানিকগঞ্জ। ফেরি ও যানবাহন উদ্ধারে সকাল থেকে অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। এ নিয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, ফেরি উদ্ধারে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? উদ্ধার অভিযান কখন শুরু হবে? দেখুন, কালকে সকাল 9:30টার দিকে এই ফেরিটি আমানত শাহ ফেরিটি ডুবে যাওয়ার পরেই কিন্তু এই আরিচা ঘাটে যে উদ্ধারকারী জাহাজ হামজা ছিল, সেটি এসে সারাদিনই উদ্ধার তৎপরতা চালায়। তবে এই হামজার আসলে সক্ষমতা আছে 60 মেট্রিক টন, আর এই ফেরির ওজন আছে 1000 মেট্রিক টন, যে কারণে এই হামজা দিয়ে এই ফেরিকে উদ্ধার করা সম্ভব না। যে কারণে এইখানে যে মালবাহী যে ট্রাক কাভার্ড ভ্যান ছিল, সেগুলোকে কিন্তু তারা উদ্ধার করেছে। এগুলো আমি যেটা দেখেছি যে এই ফেরির আশপাশে এই কাভার্ড ভ্যান গুলো ছিল, সেগুলো কিন্তু তারা রেখে দিয়েছেন। আর সারাদিনই এই কার্যক্রম চালানোর পরে রাতে সেটা আনুষ্ঠানিক বন্ধ ঘোষণা করে উদ্ধার কার্যক্রম। এবং কালকে সকালে এই দুর্ঘটনা ঘটার পরেই কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ, যেটা শক্তিশালী প্রত্যয়, সেটা কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছেন। আমরা সর্বশেষ যেটা
জানতে পেরেছি যে চাঁদপুর এসে তারা রাত যাপন করছেন, এবং আপনি জানেন যে এই ধরনের জাহাজ রাত্রে চলাচল করে না, সে কারণে আজকে সকালে আবার সেই জাহাজটি চাঁদপুর থেকে রওনা দিবেন এবং আপনার এখানে আসতে আসতে হয়তো বিকেল নাগাদ হয়ে যাবেন, এবং এই প্রত্যয় আসার পরেই কিন্তু এখানে আবার উদ্ধার কার্যক্রম হয়ে যাবেন, এবং এই প্রত্যয় আসার পরেই কিন্তু এখানে আবার উদ্ধার কার্যক্রম শুরু হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে ক্যামেরার সামনে এখনো কিন্তু এই ফেরি আমানত পড়ে আছে, এবং আজকে সকাল 7:30 থেকে এই উদ্ধার কার্যক্রম আবার পুনরায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত যারা উদ্ধার কাজে নিয়োজিত আছেন তারা কিন্তু এখনো ঘাটে আসেনি। অর্থাৎ আমি সর্বশেষ তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, হয়তো 8টা নাগাদ তারা ঘাটে এসে তারা আবার উদ্ধার কার্যক্রম শুরু করবেন। আরেকটি বিষয় হলো যে আপনি কালকে এই দুর্ঘটনা ঘটার পর থেকে কিন্তু মানিকগঞ্জের পাটুরিয়া যে 5টি ঘাট আছে, সেই 5টি ঘাটের যে 5 নম্বর ঘাট আছে সেটি কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে, এবং বাকি 4টি ঘাট দিয়ে কিন্তু যানবাহন পারাপার চলমান আছে, যে কারণে হয়তো যাত্রীবাহী বাসের চাপটা পাটুরিয়া ঘাটে এই মুহূর্তে নেই। আমি দেখেছি যে তবে 3 কিলোমিটার পর্যন্ত মালবাহী ট্রাকের একটা দীর্ঘ সারি আমি লক্ষ্য করেছি। তবে বিআইডব্লিউটিসি এখানকার যে উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান আছেন, তিনি বলেছেন যে প্রতিদিনই এই ট্রাকের সারিটা থাকে, তারা হয়তো এটাকে স্বাভাবিক অবস্থায় নিয়েছেন, এবং 10টা-12টা নাগাদ এইসব ট্রাকের সারিটাও থাকবে না। আর একটি বিষয় আপনি জানেন যে গতকাল সকাল 9:30টার দিকে বিভিন্ন রুটে চলা 53 ফেরির 20টিরই আয়ুষ্কাল শেষ। 27টির মেয়াদ থাকলেও 6টির বয়স 20 থেকে 30 বছর। আর পাটুরিয়া ঘাটে উল্টে যাওয়া শাহ আমানতের মেয়াদ শেষ হয়েছে 2 বছর আগে। ছিল না ফিটনেস সনদও। সবশেষ 1 জুন নামানো হয়েছে ডক থেকে। অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ 1976 অনুযায়ী দেশের নৌপথে কোনো নৌযান চলতে পারবে 40 বছর। শুরুতে নিবন্ধনের মেয়াদ 30 বছর, এরপর চলাচলের উপযোগী থাকলে 5 বছর করে 2 দফায় মেয়াদ বাড়ে 10 বছর। আইন অনুযায়ী পাটুরিয়ায় উল্টে যাওয়া শাহ আমানতের মেয়াদ শেষ হয়েছে 2 বছর আগে। এটি ছাড়াও একই অবস্থা আরও 19টি ফেরির। এসবের নেই ফিটনেস সনদও, তারপরও চলছে নানা রুটে। এর আগে পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়া 4টি ফেরির একটিরও ফিটনেস সনদ ছিল না। মেয়াদহীন পুরনো ফেরি চলাচল প্রসঙ্গে জানতে চাইলে বিআইডব্লিউটিসি বলছে, স্বল্পতার কারণে এসব ফেরিতে গাড়ি পারাপার চলছে। শিমুলিয়া বাংলা বাজার ইয়াটা বন্ধ, পদ্মা সেতুর জন্য আমরা ওইখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই জন্য পুরা দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টা জেলার জনগণের যে যোগাযোগ ব্যবস্থা, যানবাহন, ট্রাক চলাচলের জন্য এটা উপায় নাই, তো আমরা মেরামত করে আমরা চালাচ্ছি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আয়ুষ্কাল শেষ হয় এরই মধ্যে পরিত্যক্ত হয়েছে 5টি ফেরি। ঘাটটি পূরণে নির্মাণাধীন 12টি। সেসব ডক থেকে নামলে পুরনো ফেরিগুলো সরিয়ে ফেলা হবে। অধিকাংশ এখন কন্ডেমড হয়ে গেছে, যেগুলো চলে না। আর আমি থাকতেই ফেরি নির্মাণ করে এসেছিলাম 26টা, আর পরবর্তীতে 12টা ফেরি নির্মাণের আরও আমি অর্থ বরাদ্দ করে এসেছিলাম। সেগুলো এখন হয়তো নির্মাণ হবে, নির্মাণ হলে তখন হয়তো ফেরির এই আজকের যে স্বল্পতা, এই স্বল্পতা তখন দূর হবে। এদিকে ফেরি মজবুত হলেও যানবাহনের নিরাপত্তার জন্যই ফিটনেস সার্টিফিকেট নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফেরি তাদের কিন্তু নিয়মিতভাবে সার্ভে করা হয় না, এবং এই নৌযানগুলোকে সার্ভে করার উদ্দেশ্য যেটা হলো যে এটা যাতে ওই সারা বছর চলাচলের উপযোগী থাকে, এবং এর যান্ত্রিক ত্রুটি, এর কাঠামোগত ত্রুটি, এর অন্যান্য যে ত্রুটিগুলো, এগুলো কিন্তু প্রতি বছর যদি আপনি সার্ভে করেন তাহলে কিন্তু এই ত্রুটিগুলো চিহ্নিত হয়। শিমুলিয়া, বাংলা বাজার, আরিচা, পাটুরিয়া সহ এখন ফেরি চলছে 6টি রুটে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মানিকগঞ্জ। 14 নভেম্বর এসএসসি পরীক্ষা, তাই প্রশ্ন ফাঁসের মতো জটিলতা এড়াতে 8 থেকে 25 নভেম্বর বন্ধ থাকবে সব কোচিং সেন্টার। পরীক্ষা চলাকালীন কেউ গুজব ছড়ালেও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। এবছর সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ে হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। বাকি বিষয়গুলোর মূল্যায়ন জেএসসির ফলের ভিত্তিতে। পরীক্ষা নিয়ে জানাতে সংবাদ সম্মেলনে এসে শিক্ষামন্ত্রী জানান, এবার গত বছরের চেয়ে পরীক্ষার্থী বেশি 1,79,334 জন, আর পরীক্ষা হবে 3,679 কেন্দ্রে।
এছাড়া অভিভাবকদের কেন্দ্রের পাশে ভিড় না করার আহ্বানও তার। অভিভাবকদের যদি না আসা যায় তাহলেই ভালো, যদি আসতেই হয় যেন একজনের বেশি না আসেন এবং তারাও যেন কেন্দ্রের বাইরে ভিড় না করেন। পাশাপাশি প্রশ্ন ফাঁসের মতো সমস্যা কাটাতে 8 থেকে 25 নভেম্বর পর্যন্ত বন্ধ রাখতে হবে সব কোচিং সেন্টার। কেন্দ্রীয় সচিব ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না মোবাইল ফোন, তবে সেই ফোনে থাকতে পারবে না কোনো ক্যামেরা। যারাই এই ধরনের কোনো গুজবের সঙ্গে জড়িত থাকে কিংবা প্রশ্ন ফাঁসের চেষ্টার সঙ্গে যদি কেউ জড়িত থাকে তাদেরকে ধরার ব্যাপারে আমাদের সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো তীক্ষ্ণ নজরদারি এখন থেকেই শুরু করেছে এবং কেউ যদি কোনোভাবে জড়িত আছেন ধরা যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পরীক্ষা 30 দিনের মধ্যে দেয়া হবে ফল, আর সব বিষয়ে পরীক্ষা না নেয়ায় ফর্ম পূরণের সময় নেয়া খরচ না হওয়ার টাকা ফেরতের সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছর থেকে মাদ্রাসায় যুক্ত হচ্ছে কারিগরি শিক্ষার কোর্স। ধাপে ধাপে 1000 মাদ্রাসায় এটি চালু করা হবে। পরে দেশের সব মাদ্রাসায় কারিগরি শিক্ষার কোর্স সংযুক্ত করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করার উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য শিক্ষাক্রম সহ নানা বিষয়ে পরিবর্তনের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় এবার মাদ্রাসায় সংযুক্ত করা হচ্ছে কারিগরি শিক্ষা। প্রথমে নবম দশম শ্রেণীতে 2টি ট্রেড কোর্স বাধ্যতামূলক করা হবে। অন্যান্য শ্রেণীতেও সংযুক্ত হবে কোর্স। অটো মেকানিক্স, জেনারেল ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, গ্যাস অ্যান্ড আর্ক সহ নানা বিষয়ের শর্ট কোর্স সংযুক্ত হবে। আমরা সমন্বিতভাবে কাজ করছি। আমরা মনে করছি যে আমাদের সকল শিক্ষাই হবে দক্ষতা ভিত্তিক, মূল্যবোধ সম্পন্ন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি যাতে তার মধ্যে থাকে, শুধু জ্ঞান নির্ভর নয়। আগামী বছর থেকে প্রাথমিকভাবে 1000 মাদ্রাসায় কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পরবর্তীতে এসব মাদ্রাসা শিক্ষকরা অন্য মাদ্রাসাগুলোতে এই কোর্স চালু করতে ভূমিকা রাখবেন। এইগুলো মডেল প্রতিষ্ঠান হিসেবে তারা তাদের নিকটবর্তী যে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আছে তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট, টিচারদের যে লার্নিং গ্যাপ সেগুলো কভার করবে। আমরা ডিসেন্ট্রালাইজ করে নিচ্ছি কারণ আমাদের সীমিত সম্পদ এবং সীমিত সময় দুটো মাথায় রেখে তারাই কিন্তু এদেরকে স্কিল করবে। একে ভালো উদ্যোগ বলে মনে করছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে সর্বোচ্চ সুফল পেতে দক্ষ শিক্ষক নিয়োগ এবং যন্ত্রপাতি নিশ্চিত করার পরামর্শ তাদের। শিক্ষক ছাড়া এই কোর্সে শিক্ষাদান করাটা একটু দুরূহ হয়ে যাবে, সেই জন্য একজন শিক্ষক প্রয়োজন হবে। সে যে কোর্সে খোলা হোক না কেন সেই কোর্সে একজন শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাড়িতে পুলিশের স্টিকার, গায়ে ডিবির পোশাক, হাতে ওয়াকিটকি ও পিস্তল। গোয়েন্দা পুলিশ পরিচয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলনকারীদের গাড়িতে তুলে ছিনতাই করে এই সংঘবদ্ধ চক্র। সর্বস্ব লুটে ফেলে দেয় গাড়ি থেকে। মতিঝিল থেকে এই চক্রের 9 সদস্যকে গ্রেপ্তারের পর ডিবি জানাচ্ছে বহিষ্কৃত পুলিশ সদস্যের কাছে প্রশিক্ষিত এরা। মতিঝিলের ইউনুস সেন্টারের সামনে ডাকাতির জন্য অবস্থান নিয়েছে ডিবি পরিচয় দেওয়া একটি সংঘবদ্ধ দল। এ তথ্যে সেখানে অভিযানে যায় ডিবির গুলশান বিভাগ। ব্যাংক থেকে টাকা তোলা এক ব্যক্তিকে তারা গাড়িতে তুলতে গেলে ধরা পড়েন 9 জন। পরে তল্লাশিতে সেই গাড়িতে মেলে 5000 ইয়াবা, ডিবির জ্যাকেট, মাস্ক, এমনকি দামি পিস্তলও। অভিযান শেষে সংবাদ সম্মেলনে ডিবি জানায়, গ্রেপ্তার হওয়ারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা ব্যাংক পাড়ায় অবস্থান নিয়ে টাকা উত্তোলনকারীদের ডিবি পরিচয়ে গাড়িতে তুলে সর্বস্ব লুটে ফেলে যায় ঢাকার আশপাশের এলাকায়। ডিবি পরিচয় নিশ্চিতে গাড়িতে স্টিকার, হাতে ওয়াকিটকি ও রাখে দামি পিস্তলও। টাকাটা তুলে বাসে উঠে গেছে, এরকম তারা বাসে উঠে যায়। তখন বাসে উঠে গেলে এই বাসটা যখন নিজলটা জায়গায় যায় তখন তারা তার পিছনে গাড়ি ফলো করে তারা তখন ওই গাড়ির বাসটা থেমে পুলিশের জ্যাকেট পরে অথবা ডিবির জ্যাকেট পরে অথবা আমরা র্যাবের জ্যাকেট পরে তারা প্রায়শই আইন শৃঙ্খলা বাহিনীর পরিচিত দিয়ে প্রথম তারা এই কাজটা করে। ডিবি বলছে তারা ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, এমনকি ধর্ষণ মামলারও আসামি। বহিষ্কৃত পুলিশ সদস্যদের কাছে শিখেছে কায়দা কৌশল। তারা প্রত্যেকের নামে বাংলাদেশের বিভিন্ন জায়গায়
তারা ছিনতাই মামলা, ডাকাতি মামলা, তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা এবং এমনকি নারী নির্যাতনের মামলা, রেপ মামলা রয়েছে। যখন তারা কোনো কিছু পায় না কোনো মেয়ের কাছ থেকে, এই মেয়েটাকে তারা ধরে তুলে নিয়ে যায়। এরকম কাজও তারা অনেকে করেছে। ডাকাতি থেকে বাঁচতে ডিবি বা র্যাবের পোশাকে কেউ গাড়িতে তুলতে চাইলে যাচাইয়ের পরামর্শও দিচ্ছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পায়রা সেতু দক্ষিণের 6 জেলার সঙ্গে শুধু যোগাযোগ স্থাপন করেনি, স্থানীয়দের কাছে বিনোদন কেন্দ্র হিসেবেও পরিচিত হচ্ছে এটি। উদ্বোধনের পর থেকে ব্রিজটিতে দেখা মিলেছে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। তবে সাধারণ মানুষের অবাধ চলাচলে সেতুতে যানবাহন চলতে হচ্ছে ধীর গতিতে। উদ্বোধনের পর থেকেই বন্ধু বান্ধব কিংবা স্বজনদের নিয়ে এক নজর পায়রা সেতুটি দেখতে আসছেন অনেকেই। কেবল সিস্টেমে তৈরি এই সেতুতে লাইটিং ব্যবস্থা রাতে তৈরি করে দৃষ্টিনন্দন পরিবেশ, যা এখন স্থানীয়দের বিনোদন কেন্দ্র। শুধু পটুয়াখালী নয়, আশপাশের জেলা থেকেও সেখানে যাচ্ছেন অনেক দর্শনার্থী। এত বড় একটা এবং আমাদের রাস্তাঘাট উন্নয়নের জন্য তাকে অনেক অনেক এরকম একটা সেতু আমাদের আমরা গর্বিত। ঘোরাফেরার মতো একটা জায়গা হয়েছে, অনেক এনজয় করতে চাইবে। তবে সেতুর উপরে জটলার কারণে যানবাহন চলাচলে সমস্যা এবং বেপরোয়া গতির মোটরসাইকেলের কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এ অবস্থায় দর্শনার্থীদের নিরাপত্তার পাশাপাশি সেতুর সার্বিক বিষয় মাথায় রেখেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের নিরাপত্তার জন্য দুই পাশে পুলিশ বক্স থাকবে এবং সেতু কর্তৃপক্ষের কিন্তু নিজস্ব আনসার বাহিনী আছে, তো তারা ভিজিলেন্স আছে। আগামী 2-4 দিন পর মানুষ যখন ইউজ টু হবে, যেহেতু প্রথম, সেক্ষেত্রে আমরা সবাইকে অ্যালার্ট করবো এবং যখন তখন এলোমেলোভাবে কাউকে তখন চলতে দেওয়া হবে। অত্যাধুনিক এই সেতুতে যুক্ত হয়েছে ব্রিজ হেলথ মনিটর সেন্সর, যার মাধ্যমে ভূমিকম্প, ঝড়, সাইক্লোন, তাপমাত্রা বা ওভারলোডিং এর কারণে ব্রিজে যদি কোনো ক্ষতি হয় তা জানা যাবে সহজেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। তাদের ব্যাপারে তদন্তের সুযোগ রয়েছে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। বলেন, তার দেশ মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করলেও কোনো ধরনের ঘৃণা ও উস্কানিমূলক বক্তব্য সমর্থন করে না। বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক সহ নানা বিষয়ে নিজের মত তুলে ধরেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের আয়োজিত ডিকাপ টক অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্রের মসৃণ পথচলা নিশ্চিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হতে হবে, কারণ এর সঙ্গে দেশের উন্নয়ন নির্ভর করে। ডিকসন বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভোট নিশ্চিতে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দল অংশ নেবে বলে আশা করছে যুক্তরাজ্য। নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশের সংবিধানেই পরিষ্কারভাবে বলা রয়েছে, সংবিধানের নিয়ম মেনে বাংলাদেশ নির্বাচন করবে। বিদেশি কেউ এ ব্যাপারে কিছু বলতে পারবেন না। আমরা কেবল বন্ধু হিসেবে পাশে থাকতে পারি, আর বন্ধু হিসেবে আমরা চাই নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। সম্প্রতি বাংলাদেশের সহিংসতায় জড়িতরা লন্ডনে অবস্থানরত ব্যক্তিদের কাছ থেকে নির্দেশনা পাচ্ছেন এমন অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে যুক্তরাজ্যের অবস্থান তুলে ধরেন হাই কমিশনার। লন্ডনে বসে যদি কেউ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং তার জন্য কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে অভিযোগের ভিত্তিতে ব্রিটিশ আইনেই তার বিরুদ্ধে তদন্তের সুযোগ রয়েছে। তবে এটা সম্পূর্ণ ব্রিটিশ আদালতের এখতিয়ার। আদালতের অনুমতি ছাড়া এর তদন্ত করা সম্ভব না। এখানে সরকারের করার কিছু নেই। এছাড়া যুক্তরাজ্যে সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনা দুঃখজনক মন্তব্য করে ব্রিটিশ হাই কমিশনার বলেন, এখন এমপিদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে তার সরকার। সংখ্যালঘু শ্রেণীর এমপিদের নিরাপত্তায় আরও বেশি সতর্ক দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমানের পাইলটদের বেতন নিয়ে সংকট দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, তাই এর দ্রুত সমাধানের তাগিদ দিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশন বলছে, আগামী শনিবারের বোর্ড সভায় বেতনের বিষয়টি সুরাহার আশ্বাস দিয়েছে বিমান কর্তৃপক্ষ।
গত বছর দেশে করোনা মহামারী শুরুর পর থেকেই ব্যয় সংকোচন করতে অন্য কর্মকর্তাদের সঙ্গে নির্দিষ্ট হারে পাইলটদেরও বেতন কাটার সিদ্ধান্ত নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিমানের সব কর্মীর বেতন সমন্বয় হলেও পাইলটদের বেতন এখনো কেটে রাখা হচ্ছে। তাই চুক্তির অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে অস্বীকৃতি জানান পাইলটরা। এমন পরিস্থিতিতে আগামী শনিবার বোর্ড সভায় বিষয়টি সমাধানে আলোচনা করবে বিমান কর্তৃপক্ষ। এতে পাইলটদের ওভারসিজ অ্যালায়েন্স সমন্বয় করার আশ্বাস দেয়া হয়েছে বলে জানায় পাইলট অ্যাসোসিয়েশন। আমাদের বেতন এখনো কর্তন চলছে, এই বিষয়টিকেই আমরা আসলে দীর্ঘদিন যাবৎ বিমানকে বলে আসছিলাম যে সকলের সাথে আমাদের জন্য বেতন কর্তনটাও সমন্বয় করা হয়। সেটা হয়নি। পাইলটরাও দীর্ঘদিন যাবৎ পরিশ্রম করে যাচ্ছে। এখন আসলে পাইলটদের মধ্যেও একটা হতাশা। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন পাইলটদের বেতন কাঠামো নতুনভাবে বিন্যাস করা না হলে অসন্তোষ তৈরি হবে। এছাড়া পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি। সমাধান করা উচিত, তবে যেহেতু এটা একটা গভর্নমেন্টের বেস একটা এয়ারলাইন্স, এখানে দুই পক্ষই কিন্তু সমঝোতা হওয়া উচিত। কারণ আমরা চাই না যে এই মুহূর্তে কোন এয়ারলাইন্সে একটা সংকট করে আমাদের ইমেজটাকে নষ্ট করে। বিমান কর্তৃপক্ষের আশ্বাসে কাজে ফিরেছেন পাইলটরা, যদিও এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি বিমান। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুঁজিবাজার ও ব্লু ইকোনমি সহ দেশের অনেক খাতেই বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। এজন্য যুক্তরাজ্যকে এদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার দুপুরে রাইজ অব বেঙ্গল টাইগার নিয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ বিনিয়োগের অপার সম্ভাবনাময় অঞ্চল, এখানে পুঁজিবাজারে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। পাশাপাশি ব্লু ইকোনমি, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন সহ বেশ কয়েকটি সম্ভাবনাময় খাতেই বিনিয়োগ করা যাবে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, করোনার পরও দেশে পুনরায় বিনিয়োগের হার ৫% বেড়েছে। রপ্তানি খাতে পণ্য বৈচিত্র্য আনা হচ্ছে। এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম বলেন, এদেশে বিনিয়োগের ফলে দুদেশেরই মুনাফা হবে। Foreign direct investment into our various sectors. 2041 সালে উন্নত দেশের তালিকায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে সরকারের। এই লক্ষ্য অর্জনে দেশে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। আমরা পুঁজিবাজারকে আরো উন্নত ও বিস্তৃত করতে চাচ্ছি। পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে ভালো মুনাফা পাওয়া যায়। এছাড়াও ব্লু ইকোনমি, বৈদ্যুতিক গাড়ি, রেল এবং গ্রিন এনার্জি সহ দেশে অনেক সম্ভাবনাময় খাত রয়েছে। দেশে বাড়ছে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা। তবে বন্দরগুলোতে সঠিক সংরক্ষণ ব্যবস্থা না থাকায় প্রতি বছর এসব ফোনের 150 কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, যা উৎপাদনের ক্ষেত্রে বড় বাধা বলছে কোম্পানিগুলো। তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানালেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। দেশে মোবাইল ফোন সেট উৎপাদন শুরু হয় কয়েক বছর আগেই। বর্তমানে উৎপাদন হচ্ছে স্যামসাং, ওপ্পো, সিম্ফনি, ভিভো, নকিয়া সহ 10টি ব্র্যান্ডের ফোন সেট। সম্প্রতি চালু হয়েছে শাওমি ব্র্যান্ডের কারখানাও। ডিরেক্ট এবং ইনডিরেক্ট মিলিয়ে শাওমিতে 2000-এর মতো কর্মসংস্থান হয়েছে। আমাদের ম্যানুফ্যাকচারিং হওয়ার ফলে আমার ডিরেক্ট টেক জব ক্রিয়েট হবে 1000-এর উপরে। মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বিএমপিআইএ জানিয়েছে, দেশে বছরে নতুন মোবাইল ফোন সেটের চাহিদা 3.5 কোটি। এর 50% উৎপাদন হয় দেশে। এজন্য চীন, ভিয়েতনাম সহ কয়েকটি দেশ থেকে আমদানি করা হয় যন্ত্রপাতি। তবে বন্দরগুলোতে সঠিক সংরক্ষণ ব্যবস্থা না থাকায় বছরে অন্তত 150 কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। এয়ারপোর্ট থেকে অনেক ফ্লাইট অনেক জায়গায় যায় না, আমাদের অনেক ডাইরেক্ট ফ্লাইট নাই। বাংলাদেশ বিমানের আসলে কার্গো ফ্লাইট তেমন একটা নেই। অনেক থার্ড পার্টি কার্গোর সাথে আমাদের কাজ করতে হয়। এয়ারপোর্টের ইনফ্রাস্ট্রাকচার এখনো ওই রকম ভাবে ইকুইপ না। টেকনোলজি ভিত্তিক টেলিকমিউনিকেশন বা ছোট ছোট পণ্যগুলোকে সিকিউর করার জন্য, যে আমাদের রাতে ফ্লাইট আসে, ফ্লাইট থেকে নামে, এই ধরনের জিনিস, বৃষ্টিতে, ইভেন সামান্য বাতাসের সাথে আসলেও এই ধরনের কোরেশনের একটা প্রবলেম হয়।
উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর এসব সমস্যার বিষয়ে কিছুই জানে না সরকার। তবে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। বন্দরের সুবিধাগুলো এগুলোর জন্য আমাদের উৎপাদকদের সাথে আমরা কথা বলবো, তাদের যেসব বিষয়গুলো আছে আমাদের দিক থেকে যেটুকু সাপোর্ট দেওয়ার এইটুকু আমরা দেবো, কিন্তু কাজটা তো আমাদের না, আমাদের কাজ হলে আমরা করে দিতাম। বর্তমানে দেশে বছরে ৮,০০০ কোটি টাকার মোবাইল ফোন সেট উৎপাদন হয়, যার বেশিরভাগই স্মার্টফোন। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের চেঙ্গের খালে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী পাড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে ৬টি গ্রামের বেশ কিছু ফসলি জমি, বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। জেলা প্রশাসন বলছে ইজারার শর্ত ভঙ্গ করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। সিলেট সদর উপজেলার ভেতর দিয়ে বয়ে যাওয়া চেঙ্গেরখাল নদীতে নেই তেমন কোনো স্রোত কিংবা ঢেউ। তবুও নদী তীরে ভাঙনের কবলে দিশেহারা স্থানীয় পাটিমোড়া, পুটিকাটা, নয়াবাজার, শিমুলকান্দি সহ ৬ গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট এলাকার পরিবর্তে নদীর পাড় থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালী মহল। অপরিকল্পিতভাবে বালু তোলায় ভাঙতে শুরু করেছে নদীর তীর। এ বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হলেও মেলেনি প্রতিকার। এখানে ডেজার আছে কিছু, এই ডেজারে মাটি তোলা হয়, তাদেরকে বাধা দিলে তারা বাধা মানে না। বাড়িঘর, মসজিদ সব ভাঙ্গে আর কি, এরা নিষেধ দিলেও আমরা সরকার থেকে লিজ আনছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও কোনো ফলপ্রসূ ফল পাচ্ছি না। তবে জেলা প্রশাসক বলছেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আর ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। নিয়মিতভাবে সীমানা অতিক্রম করে সীমানার বাইরে বালু অবৈধভাবে বালু উত্তোলন করে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সবসময় ব্যবস্থা নিয়ে থাকি, ভবিষ্যতে আমরা নিব। আমাদের পরিচালন ব্যয় খাতের আওতায় যে প্রতি বছর যে বাজেট আসে, ওই বাজেটের আওতায় আমরা বরাদ্দ চেয়েছি, বরাদ্দটা এখনো পাইনি। বরাদ্দ সাপেক্ষে এই কাজটা করা যাবে, মানে ভাঙন প্রতিরোধে ব্লকের কাজ কিংবা স্লোপ প্রোটেকশন ব্যবস্থা নেওয়া যাবে। বারবার আশ্বাস না দিয়ে নদী ভাঙনের কবল থেকে রক্ষার কার্যকরী ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইউরোপে করোনার নতুন হটস্পট রাশিয়ার উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। 10 দিন ধরে দেশটিতে দৈনিক প্রাণহানি 1000-এর বেশি। এদিকে ভারতেও আবারও বাড়তে শুরু করেছে বিস্তার। 2 মাস পর বুধবার সর্বোচ্চ 774 জনের মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। এক সপ্তাহে দেশটিতে করোনায় প্রাণহানি বেড়েছে 105%। বিশ্বে করোনায় একদিনে 8,500 মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 4,70,000-এর বেশি। এনে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 49,88,000 আর আক্রান্তের সংখ্যা 24,57,00,000-এর বেশি। একদিনে সবচেয়ে বেশি শনাক্ত মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। 24 ঘন্টায় 1,500 মৃত্যু নিয়ে দেশটিতে প্রাণহানি 7,61,000-এর বেশি। নতুন শনাক্ত 73,000। একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 43,900 রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। এনে দেশটিতে আক্রান্তের সংখ্যা 88,97,000। সংক্রমণ বাড়ায় চিলিতে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। সুদানে সেনা অভ্যুত্থানের জেরে এবার দেশটিতে সাহায্য স্থগিত করেছে বিশ্বব্যাংক। এর আগে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের প্রতিবাদে আফ্রিকান ইউনিয়নও দেশটির সদস্যপদ স্থগিত করে। মঙ্গলবার $70 কোটি সাহায্য বন্ধ করে যুক্তরাষ্ট্র। এতে সুদানের বেসামরিক সরকার পুনর্বহালে অভ্যুত্থান নেতা জেনারেল আবদেল ফাত্তাহ বুরহানের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। অন্যদিকে অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ আরও জোরদার হচ্ছে। বুধবার কোনো প্রাণহানি না হলেও এর আগে বিক্ষোভ সহিংসতায় 7 জন নিহত হয় বলে জানায় আল জাজিরা। আন্তর্জাতিক চাপে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক ও তার স্ত্রীকে মুক্তি দেয় সেনাবাহিনী। কড়া নিরাপত্তায় খার্তুমে তাদের বাড়িতে পাঠানো হয়। ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, ইংল্যান্ডের বিপক্ষে আরো বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং উইকেটে ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ গুটিয়ে যায় 124 রানে। ছোট টার্গেটে ব্যাট করতে নেমে জেসন রয়ের 50, মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মর্গানের দল। ব্যাটিং অথবা বোলিং, যে উইকেটই হোক না কেন লিটনের কাছে কোনো তফাৎ নেই। আসবেন, কিছুক্ষণ থাকবেন, আউট হয়ে আবার চলে যাবেন। ইংল্যান্ডের বিপক্ষেও একই দশা। আগের ম্যাচে সর্বোচ্চ স্কোর আর নাইমও ফিরেছেন দ্রুত। সাকিবকে 4 রানে দুর্দান্ত ক্যাচে থামিয়েছেন
রাশিদ, তাতে 26 রানে 3 উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। ভাগ্য সহায় না হলে দ্রুত ফিরতে পারতেন মুশফিক। আবারও ব্যর্থ পাওয়ার প্লে কাজে লাগাতে 10 ওভার শেষে মাহমুদুল্লাহ মুশফিকের কল্যাণে স্কোরবোর্ডে 60। যখনই আশা যাচ্ছিল ভালো একটা সংগ্রহের, তখনই ধাক্কা হয়ে এলো মুশফিকের বিদায়। 30 বলে 29 করে ফিরেছেন। এরপর আবারও জোড়া ধাক্কা, রান আউট আফিফ, 19-এ আটকে যান মাহমুদুল্লাহ। তাতে 100 নিচে আটকে যাওয়ার শঙ্কা আবুধাবি স্টেডিয়ামে। মুরুর বুকে বাংলাদেশ সমর্থকদের মাঝে কিছুটা প্রাণ ফিরিয়েছেন নাসুম। তার 9 বলে 19 রানের ইনিংস বাংলাদেশকে 120 রানের কোটা পার করিয়েছে। ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটিং লাইন আপের কাছে 124 রান কখনোই বড় বাধা হওয়ার কথা নয়। তেমনটা হতেও দেননি দুই ওপেনার জেসন রয় ও বাটলার। সাকিব, শরীফুল অথবা মুস্তাফিজ কেউই চাপে ফেলতে পারেনি ইংল্যান্ডকে। নাসুম অবশ্য বোলিংয়ে এসে ফিরিয়েছেন বাটলারকে। ততক্ষণে স্কোরবোর্ডে 39 রান। বাকিটা পথ পাড়ি দিতে কষ্ট হয়নি। জেসন রয়ের 50 হতাশা বাড়িয়েছে টাইগারদের। বড় ব্যবধানের জয় নিশ্চিত করেছে। টানা 2 জয়ে শেষ 4-এর পথে অনেকটাই এগিয়ে গেল বারের রানার্স আপ দলটি। ডট বল দেয়া নিয়ে এর আগেও আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, যুক্তিতর্ক সবই হয়েছে, তারপরেও সমাধান আসেনি। বাংলাদেশ দল বিশ্বকাপের মতো একটা মঞ্চেও একটা ম্যাচে দিয়েছে 52টি ডট বল, যার ফল হাতে নাতে পেয়ে গেছে। তাতে টানা 2 হারে বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার পথে টিম টাইগার্স। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। ইংল্যান্ডের বিপক্ষে 8 উইকেটের হারে স্পষ্ট 3 ডিপার্টমেন্টে ব্যর্থ বাংলাদেশ। ব্যাটিংয়ের পর বোলিংয়ে হতাশ করেছে টিম টাইগার্স। ইংলিশদের কাছে অসহায় আত্মসমর্পণের পর স্পিনার নাসুমের সরল স্বীকারোক্তি, আমাদের দিয়ে হচ্ছে না। তবে আশাহত না হয়ে সুপার 12-এর বাকি 3 ম্যাচে ভালো করার প্রত্যাশা নাসুমের। সাকিব facing up to Moen, top edge in the air and should be taken. He's going to hold out to mid on. That is it. দেশের বাইরে বাংলাদেশের বড় শক্তির নাম স্পিন অ্যাটাক। সেই স্পিনাররাই ভালো করতে পারছেন না, ফলো আসছে না। সাথে ব্যাটসম্যানরাও ভালো করতে পারেননি। কেন ভালো করতে পারছেন না তার উত্তর যেন নেই নাসুমের কাছেও। আমাদের মধ্যে কথা হয়, আমরা তো অবশ্যই কথা বলি। আমাদের যেহেতু হচ্ছে না, প্রথম 6 ওভার আমরা রান তুলতে পারতেছি না, এই জন্য আমরা একটু ব্যাকফুটে চলে যাচ্ছি। আর রানও তুলতে পারতেছি না, উইকেটও চলে যাচ্ছে, এই জন্য হয়তো আমরা একটু ব্যাকফুটে চলে যাচ্ছি। বাট এইটা নিয়ে কথা হয় আর সবার ভিতরেই আছে, চেষ্টা আছে মানে ভালো কিছু করার, হচ্ছে না আসলে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। টানা ম্যাচ হেরে ব্যাকফুটে বাংলাদেশ। বাকি 3 ম্যাচে ভালো পারফর্ম করার নিয়েও থাকছে শঙ্কা। এখান থেকেও কি সেমিফাইনাল খেলা সম্ভব? নাসুম অবশ্য সেই চাপ নিতে চাইছেন না, বলছেন ম্যাচ বাই ম্যাচ খেলতে চায় বাংলাদেশ দল। আমাদের আরো 3টা ম্যাচ আছে, অবশ্যই এখান থেকে একটা ম্যাচ আমরা ক্লিক করলে অবশ্যই বাকি 2টা ম্যাচও আমরা ক্লিক করতে পারবো। আর একটা ম্যাচ জিতলে অবশ্যই পরের ম্যাচের জন্য কনফিডেন্স দেয়। পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর মিশন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যাদের খুব ভালোভাবেই চেনে জানে বাংলাদেশ দল। তাই তো ভালো কিছুই প্রত্যাশা করছে টিম টাইগার্স। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। লা লিগায় ওসাসুনানের কাছে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে 0-0 ড্র করেছে লস ব্লাঙ্কোরা। অন্যদিকে ভায়েকানের কাছে 1-0 গোলে হেরেছে বার্সেলোনা। ওসাসুনার বিপক্ষে এল ক্লাসিকোর একাদশ থেকে 3 পরিবর্তন আনেন কার্লো আনচেলত্তি। তবে শুরু থেকে ম্যাচ নিয়ন্ত্রণে ছিল স্বাগতিকদের। দারুণ আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়িয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়াস ও বেনজেমা। তবে আসেনি কাঙ্ক্ষিত গোলের দেখা। তারপর 21 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে লস ব্লাঙ্কোরা। এদিকে ভায়েকানের মাঠে প্রথমার্ধে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। 71 মিনিটে মেমফিস ডিপাই বক্সে ফাউলের শিকার হন। পেনাল্টি পেয়ে স্পট কিক নিতে আসেন নিজেই, তবে তার শট রুখে দেন স্বাগতিক গোলরক্ষক। এতে হার নিয়ে মাঠে ছাড়ে কাতালানরা। বার্সেলোনার হেড কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হলেন রোনাল্ড কোম্যান। ভায়েকানের বিপক্ষে হারের পর এই সিদ্ধান্ত জানায় ক্লাব কর্তৃপক্ষ।
লিগের সবশেষ 2 ম্যাচে হারল কাতালানরা। এর আগে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে 2-1 গোলে হেরে যায় বার্সেলোনা। 10 ম্যাচে মাত্র 4 জয়ে ক্লাবের অবস্থান তালিকা 9-এ। চ্যাম্পিয়ন্স লিগেও 3 ম্যাচের 2টিতেই হেরে টেবিলে 3-এ নেমেছে বার্সা। এজন্য অনেকদিন ধরেই তার বরখাস্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে তার জায়গায় কাকে কোচ হিসেবে আনা হবে তা এখনো জানা যায়নি। সাবেক বার্সা তারকা জাভি হার্নান্দেজ রয়েছেন পছন্দের শীর্ষে। ইন্টার মিলানের শিরোপা জয়ী কোচ অ্যান্তোনিও কন্তের নামও শোনা যাচ্ছে। আর 10টা সৌন্দর্য প্রতিযোগিতা নয়, জার্মানিতে হয়ে গেল দাড়ির মেলা। বিভিন্ন দেশ থেকে 100 জন প্রতিযোগী অংশ নিয়েছিল অ্যানুয়াল বিয়ার্ড অলিম্পিকে। তাদের মাঝ থেকে বেছে নেওয়া হয় কার দাড়ি সেরা। দেখার মতো ছিল প্রত্যেকের দাড়ির ধরন। সালভাদর ডালি কিংবা মাস্কেটিয়ার্স, বিভিন্ন রকম মানুষের দাড়ির স্টাইল থেকে অনুপ্রাণিত হয়ে দাড়ি রাখেন অনেক মানুষ। আর তাদের ভিন্ন ধরনের দাড়ি নিয়েই অনুষ্ঠিত হয়ে গেছে বিয়ার্ড অ্যান্ড মুস্টাশে অলিম্পিক। হরেক ধরনের দাড়ি দেখা গেছে এই প্রতিযোগিতায়। জার্মান ছাড়াও নেদারল্যান্ড, অস্ট্রিয়া, ইতালি, সুইজারল্যান্ড, ইসরায়েল থেকে প্রতিযোগী আসে জার্মানির লোয়ার বাভারিয়ায়। 100 অংশগ্রহণকারীর মাঝ থেকে সেরা একজনকে বেছে নেন 7 জন অভিজ্ঞ হেয়ার ড্রেসার। দাড়ির ঘনত্ব, দৈর্ঘ্য, কেমন করে যত্ন করে করা হয়েছে স্টাইল, এসবের উপর নির্ভর করেই বাছাই করা হয়েছে বিজয়ীকে। দাড়ির যত্ন আত্মীয় নেওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই প্রতিযোগিতার সাফল্যের চাবিকাঠি একটাই, দাড়ির যত্ন নেওয়া। প্রতিযোগিতায় অংশ নেওয়ার শর্ত হল প্রতিযোগীকে জার্মানির নাগরিক অথবা বিয়ার্ড ক্লাবের সদস্য হতে হবে। পরবর্তী বিয়ার্ড অলিম্পিক অনুষ্ঠিত হবে 2023 সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে। মুশরিফা নুসহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।